হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এনেছি ম্যারাথন ক্লাস, এবং এই ম্যারাথন ক্লাস 38 নম্বর আজকে ক্লাস। আর তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছো সেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ইয়োর ফিলসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নেই, বাদবাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলে। এটা কিন্তু একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম তাদের জন্য যারা হয়তো আর্থিক দিক থেকে একটু দুর্বল আছে, বা এমনটা হতে পারে যে ওই টিউশন প্রথার বিরুদ্ধে কেউ হয়তো আছে, বা আহ, এত অধিক পরিমাণে অনেক টিউশন ফিজ নেয়, আহ, তার বাইরে এসে সে হয়তো পড়াশোনা করতে চাইছে, একটা বেটার লার্নিং প্ল্যাটফর্ম খুঁজতে চাইছে। ঠিক তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা বানানো। তো এটা কিন্তু ইয়োর ফিলসফি একমাত্র তাদেরই জন্য। প্রেজেন্টার হলাম আমি। আর তোমাদেরকে বলে রাখি যে যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। কারণ ওই একটা সাবস্ক্রাইব না আমাকে একটু মোটিভেট করে, একটা লাইক আমাকে মোটিভেট করে। সুতরাং একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার প্রাপ্য বলে আমি মনে করি। কারণ আহ, অন্যান্য ক্ষেত্রে অনেকে উম, টাকা পয়সা নেয়, বিশাল বিশাল অঙ্কের টাকা পয়সা নেয়। সেক্ষেত্রে আমি বিনে পয়সায় একেবারে তোমাদের জন্য পরিশ্রম করছি। এবং এই পরিশ্রমটা আমি মনে করি যে উভয় পক্ষের, কেবলমাত্র আমি করছি তা নয়, তোমরাও করছো। এবং এই উভয় পক্ষের পরিশ্রমই কিন্তু একটা ভালো ফলাফল বা ভালো রেজাল্ট কিন্তু আসবে। আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করছি, তুমিও তোমার সাধ্য মতো পরিশ্রম করছো। আমাকে অনেকেই জানাচ্ছ যে দাদা আমি কিন্তু এতক্ষণ ধরে পড়ছি, কিংবা রাতে আমি এতক্ষণ পড়লাম। মেসেজগুলো বেশ ভালোই লাগে, এরকম মেসেজ। যাই হোক, আহ, তো আজকে তাহলে শুরু করা যাক। আহ, গতদিনে ম্যারাথন ক্লাসের একটা পার্ট হয়েছে, আজকে একটা পার্ট রয়েছে এমসিকিউ এর যে প্লে লিস্টটা যেটা রয়েছে না, ওই প্লে লিস্টটা তোমরা একবার ফলো করবে, কারণ ওখানে সব থেকে বেশি বেশি পরিমাণে প্রশ্ন রয়েছে। একটা বইতে যত প্রশ্ন নেই, তার থেকে অধিক প্রশ্ন ইওর ফিলোসফি টেলিগ্রাম এবং ইওর ফিলোসফি ইউটিউব চ্যানেলে রয়েছে। সুতরাং আমি মনে করি যে একটা বইয়ের মানে বাজার চলতি ভুলভাল, বা যে বইগুলো বেরোচ্ছে কপি পেস্ট ভুলভাল বইগুলো কিনবার থেকে, বা তার উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাওয়ার থেকে, একটা 10 অথবা 20 মিনিটের মতো প্রায় ভিডিওগুলো একটা লেন্দি হচ্ছে, এইটুকু তোমার জন্য এনাফ। এবং এটা প্রত্যেক দিন আসছে ভিডিওটা, কারণ সময় হাতে খুবই অল্প, তুমি জানো। এবং তার মধ্যে আর আমার কিন্তু সিলেবাস কমপ্লিট করানো হয়ে গেছে, এখন কিন্তু র্যাপিড ফায়ার চলছে আমার এই ইওর ফিলসফি প্ল্যাটফর্মের মধ্যে। আজকে আমি তোমাদের জন্য যে পার্টটা এনেছি সেটা হচ্ছে এথিক্স থেকে। অর্থাৎ এথিক্স মানে আমি যে এথিক্সে পড়িয়েছি অলরেডি, আমার পড়ানো হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে, সেই এথিক্স থেকে আমি কিছু প্রশ্ন এনেছি। এবং আমি বেদান্ত ফিলসফি থেকে কিছু প্রশ্ন এনেছি তাদের জন্য যারা আমাকে একটু রিকোয়েস্ট করেছিল, যারা একটু বেদান্ত ফিলসফি থেকে কিছু প্রশ্ন একটু দেওয়ার চেষ্টা করো। তো তাদের কথা একটু চিন্তা ভাবনা করে এনেছি। হ্যাঁ, অনেকের আরো অনেক দাবি আছে। সেই দাবিগুলো সবই আশা রাখি যে ধীরে ধীরে পূরণ করা হবে। আমি আমার সাধ্যমতো কিন্তু চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সেটা হচ্ছে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের আচরণের উচিত বা অনুচিত, পরীক্ষার সময় এটা ঔচিত্য বা অনৌচিত্য এরকম কথাও থাকতে পারে, বা আমি কিন্তু আগে এই প্রশ্নটা দিয়েওছি। ভালো ভালো ও মন্দ, সত্য ও মিথ্যা, এখানে একটা করে কমা হতো, ঠিক আছে, যাই হোক দিতে ভুলে গেছি। সত্য মিথ্যা অনুরূপভাবে বিচার করে, এটা আসলে কার মত? এটা কিন্তু অধ্যাপক লিলির মত। আর আমি বলেছিলাম পড়া বোঝানোর সময় যে তোমরা কিন্তু যে কোটেশন যুক্ত যে কথাগুলো আছে, যে এটি কার মত, ঠিক, বা এটি কাদের মত, এই জাতীয় যে প্রশ্নগুলো যেগুলো আসছে না, ঠোঁটের গোড়ায় রাখবে একদম, মানে মানে পরীক্ষায় দেখা মাত্রই যেন পারা যায়, এরকম ভাবে নিজেকে প্রস্তুত করো। উত্তর কিন্তু এক্ষেত্রে লিলি। যারা এখনো অব্দি টেলিগ্রামে জয়েন করনি তাদেরকে বলছি তোমরা কাইন্ডলি টেলিগ্রামে জয়েন করো, কারণ ওখানে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আছে, প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবে। এছাড়াও আপকামিং কিন্তু অনেক আহ, মানে এসএলএসটি সংক্রান্ত বিষয়ক যে তথ্যাবলী হয়তো আসবে, হয়তো কমিশন পক্ষ থেকে হয়তো দেবে, সেগুলো কিন্তু ওখানে তোমরা ভালোভাবে পেয়ে যাবে। ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলি কোন নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু বলো তো? পরানীতিবিদ্যা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, নাকি পরিবেশ নীতিবিদ্যা? এক্ষেত্রে উত্তর হচ্ছে তো কিন্তু তোমার পরানীতিবিদ্যা। চলো পরের প্রশ্ন। সুখবাদ
উপযোগবাদ, বিচারবাদ, কল্যাণবাদ এগুলো আসলে নীতিবিদ্যার মানে কোন কোন নীতিবিদ্যার পার্ট এটা? আদর্শ পড়া নাকি ব্যবহারিক নাকি পরিবেশ নীতিবিদ্যা? এটা কিন্তু তোমার আসছে আদর্শ নীতিবিদ্যা। পরের প্রশ্ন, যে নীতিবিদ্যা আত্মহত্যা, ইউথেনেশিয়া, দারিদ্রতা ইত্যাদি সমস্যাগুলি নিয়ে আলোচনা করে তাকে কোন নীতিবিদ্যা বলা হয়? সেটা কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যা, তাই না? তোমরা ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে এগুলো পড়েছো, আমি ব্যবহারিক নীতিবিদ্যা ভালো করে বুঝিয়েও দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, দারিদ্রতা আমার মনে হয় না যে পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, মানে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্ব, বরং ইউথেনেশিয়া বেশি গুরুত্বপূর্ণ। সুইসাইডটা গুরুত্বপূর্ণ হতে পারে, আর এগুলো কিন্তু খুব ভালো করে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। যারা দেখেনি তাদেরকে বলবো যে অবশ্যই দেখে নাও ওটা। সোশ্যাল পলিটিক্যাল পার্টে যেগুলো রয়েছে, এথিক্স পার্টে যেগুলো রয়েছে, আহ, তোমার সাইকোলজি যেগুলো রয়েছে, ওগুলো খুব ভালো করে দেখে নাও। লজিকের কিছু অংশ বাকি আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যে জায়গাগুলো। আমি ভেবেছি যে একটা ক্লাসের মধ্যে পুরোটা করিয়ে দেবো কোনো একটা দিন। যাই হোক, কোন দৃষ্টিতে জীব ও ব্রহ্ম কে একই বলা হচ্ছে? পারমার্থিক, ব্যবহারিক নাকি প্রাতিভাসিক? উত্তর কিন্তু তোমার পারমার্থিক। ওকে। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্তে দর্শনের জগৎ কি? দেখো, অদ্বৈত বেদান্ত দার্শনিক তো হচ্ছেন, যদি ধরা হয় আমরা যাকে পাই আর কি, তিনি হচ্ছেন শঙ্কর। তো শঙ্করের দর্শনে একটা সূত্র ছিল, তাই না? যে ব্রহ্ম সত্য, জীব ও মিথ্যা, জীব ও ব্রহ্মৈব না পর, তাই না? এরকম একটা কথা ছিল না? তাহলে হচ্ছে, সরি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমি ভুল বললাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মৈব না পর। তাহলে জগৎ মিথ্যা মানে হচ্ছে জগৎ মিথ্যা। তাহলে উত্তর হচ্ছে এইটা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। তাহলে জগৎ কিন্তু মিথ্যা, তাহলে উত্তর হচ্ছে এইটা। তাহলে অদ্বৈত বেদান্তের মধ্যে জগৎ কি রূপ? সেটা হচ্ছে মিথ্যারূপ বা মিথ্যা স্বরূপ, এরকমই বলতে পারি। পরের প্রশ্ন, রামানুজের মতে মায়া সৎ নাকি অসৎ? রামানুজ বলছেন কিন্তু, ভেবে দেখো, রামানুজের মতে মায়া সৎ না অসৎ? অবশ্যই উত্তর হচ্ছে সৎ। পরের প্রশ্ন, রামানুজ কোন মুক্তিতে বিশ্বাসী রয়েছেন? তিনি জীবন মুক্তি, বিধেয় মুক্তি, উভয় নাকি কোনোটি নয়? দেখো, রামানুজ কিন্তু বিধেয় মুক্তিকে স্বীকার করেছেন। শঙ্কর কিন্তু দুটো মুক্তিকে মানে বলছেন বটে, কিন্তু তিনি মানে তার দর্শনে মানে উনি প্রকাশ করছেন উনি জীবন মুক্তিকে সাপোর্ট করছেন। তাহলে শঙ্কর কিন্তু জীবন মুক্তি, রামানুজ হচ্ছেন তোমার বিধেয় মুক্তি। এরকম বিধেয় মুক্তির কথা আরো একজনকে পাওয়া যায়, বা আরো একটা স্কুলকে পাওয়া যায়, সেটা হচ্ছে চার্বাক দর্শনে। তো তারাও কিন্তু বলছে যে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। ভেবে দেখো ওদের এই যে কোটেশনটা যেটা ছিল আর কি। তো সেক্ষেত্রে চার্বাক দার্শনিকরাও কিন্তু বিধেয় মুক্তিকে স্বীকার করছেন। বাদ বাকি অল ওভার যারা রয়েছেন তারা সকলেই কিন্তু ওই তোমার জীবন মুক্তিকে স্বীকার করছেন। কারণ জীবন মুক্তিকে স্বীকার করছেন কেন, এরকম প্রশ্ন যদিও দেবে না, এগুলো বেসিক প্রশ্ন। সেখানে বলা হচ্ছে, ধরে ধরে নাও যে আম, ন্যায়সূত্র, ঠিক আছে, কিংবা ধরো বৈশেষিক সূত্র, কিংবা ধরো সাংখ্য সূত্র, মীমাংসা সূত্র, এই যে সূত্র, সূত্র যে গ্রন্থ বা সূত্র গ্রন্থ যেটাকে বলা হচ্ছে, মানে তাকে মানে সেই গ্রন্থটি তো কেউ না কেউ লিখেছেন। তো ওই সকল দর্শন সম্প্রদায়ের বা ওই সকল দার্শনিকদের, ওই সকল ভারতীয় দার্শনিকদের এটাই বক্তব্য ছিল যে ওই দর্শন, ওই সূত্র গ্রন্থটা যদি তুমি পাঠ করো তাহলে কিন্তু তোমার মোক্ষ লাভ হবে। ভালো করে মনে করে দেখো, ওই সূত্র গ্রন্থ যদি তুমি পাঠ করো তাহলে কিন্তু তোমার মোক্ষ লাভ হবে, এইরকম কথাবার্তা কিন্তু রয়েছে। তাই জন্য কিন্তু তারা ওই সূত্র গ্রন্থ পাঠ করলে যেহেতু মোক্ষ লাভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা জীবন মুক্তিকে স্বীকার করছেন। আসলে কি বোঝাতে পারলাম যে কেন, মানে কোন ক্ষেত্রে জীবন মুক্তিকে স্বীকার করছে? সেটা হচ্ছে এইটা। আচ্ছা, হাতের সাথে, ঠিক আছে, হাতের সাথে ধরে নাও যে আমি আহ, আহ, আমার আমার হাত এরকম দেখতে, ঠিক আছে, হতেই পারে। আমার হাত এরকম দেখতে, কটা আঙুল হয়েছে জানি না, একটা দুটো তিনটে, আচ্ছা, ছটা আঙুল হয়ে গেছে, যাই হোক। তো আমার হাতের সাথে আঙুলের কোন প্রকার ভেদ? তাই এটা আমার ধরে নাও যে হাত, এই কাঠির মতো দেখতে, এটা আমার হাত। এই হাতের সাথে আঙুলের কি ধরনের ভেদ আছে? স্বজাতীয়, বিজাতীয় নাকি স্বগত ভেদ? এর উত্তর কিন্তু হচ্ছে তোমার স্বগত। কেন স্বগত হলো? কারণ দেখো, এই হাতটাকে তো আর আঙুল বলতে পারি না, এই হাতটাকে তো আঙুল বলতে পারি না, আঙুলটা আঙুলই। তাহলে আঙুলের সাথে কিন্তু হাতের একটা প্রভেদ আছে। তো এটা হলো আঙুলের সাথে হাতের যেহেতু প্রভেদ, তাহলে এটা হলো গেলে স্বগত ভেদ। আসলে কি বোঝাতে পারলাম? আচ্ছা, ধরো দুটো বিড়াল, দুটো বিড়াল রয়েছে, এই বিড়ালের মধ্যে কোন প্রকার ভেদ রয়েছে? দুটো বিড়ালই ম্যাও বলে ডাকবে, তো এই দুটো বিড়াল এর মধ্যে কোন প্রকার ভেদ রয়েছে বলো তো? এরা কিন্তু একই জাতের, বুঝতে পারছো, মানে বিড়াল বিড়াল প্রজাতির, তাহলে এটা কিন্তু স্বজাতীয় ভেদ। আসলে কি বোঝাতে পারলাম যে স্বজাতীয় ভেদ কেন হলো? হুম। এবার পরের প্রশ্ন, একটা কুকুর আর একটা বিড়াল, যদি এরকম ধরো কুকুর বিড়াল ছেড়ে দাও, আর একটা মানুষ আর একটা হচ্ছে ধরো হনুমান, তো তার মধ্যে যদি পার্থক্য যদি করা হয়, ঠিক আছে, বা কোন প্রকার ভেদ রয়েছে যদি বলে, তো দুটি কিন্তু আলাদা,
দুটি আলাদা যেহেতু তাই জন্য এটা কিন্তু বিজাতীয়। বোঝা গেল, মানে কোনটা স্বজাতীয় কোনটা বিজাতীয়। যে কোন দৃষ্টিতে ব্রহ্ম সগুণ, ঠিক আছে। এটা উত্তর হচ্ছে ব্যবহারিক দৃষ্টিতে ব্রহ্ম, মানে ব্যবহার করছি যেহেতু আমরা, ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু ব্রহ্ম হয়ে যাচ্ছে সগুণ। আর পারমার্থিক দৃষ্টিতে তাহলে ব্রহ্ম কি হবে? পারমার্থিক দৃষ্টিতে তাহলে ব্রহ্ম হবে নির্গুণ। আচ্ছা, এবার ধরো ঈশ্বর প্রসঙ্গে যদি আসি, রামানুজের মতে ঈশ্বর কিরূপ ব্রহ্ম, সগুণ নাকি নির্গুণ? দেখো উনি কিন্তু সগুণ ব্রহ্মকে বলছেন, মানে রামানুজ কিন্তু ঈশ্বরকে সগুণ ব্রহ্ম বলছেন। আর তোমার শঙ্কর, শঙ্কর কিন্তু নির্গুণ ব্রহ্মের কথা বলবেন। হুম। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে ভক্তিবাদী বৈদান্তিক দার্শনিক কারা? সেটা হচ্ছে রামানুজ, মধ্ব, বল্লভাচার্য সকলেই। কারণ এরা কেন ভক্তিবাদী? কারণ এরা সকলেই কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন। এরা সকলেই কিন্তু আহ, আহ, বিষ্ণুকে স্বীকার করেছেন, এবং এদের মতে ওই গড বলতে গেলে কিন্তু বিষ্ণু, ঠিক আছে, বা নারায়ণ। তো এই জন্য উপযুক্ত সবগুলোই হবে ক্ষেত্রে উত্তর। শঙ্করাচার্যের গুরু কে ছিলেন? শঙ্করাচার্যের গুরু, দাঁড়াও এক্ষেত্রে আমি একটা পাঠ করে দিই। এটা এক, গৌড়পাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য, আর একটা আছে 4 নম্বর, তার নাম হচ্ছে পদ্মপাদাচার্য। হুম, পদ্মপাদাচার্য। পদ্মপাদাচার্য। দেখো গৌড়পাদ, তারপরে আসছে গোবিন্দপাদ, তারপরে শঙ্করাচার্য, তারপর পদ্মপাদাচার্য, মানে শঙ্করাচার্যের শিষ্য হচ্ছে পদ্মপাদাচার্য। তাহলে শঙ্করাচার্যের গুরুকে, শঙ্করাচার্যের গুরু হচ্ছে তাহলে গোবিন্দপাদ। তবে যদিও এই সিকোয়েন্সটা সঠিক নয়, এটা একটা লম্বা একটা সিকোয়েন্স আছে। আমি যখন পড়তাম আর কি মাস্টার্স লেভেলে, তখন এক ম্যাডাম বলেছিলেন আর কি, আমার বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম বেশ একটা বড় সিকোয়েন্স একটা দিয়েছিলেন আর কি। উম, বেশ বড় একটা সিকোয়েন্স, একটা ব্রহ্মসূত্র থেকে শুরু করে একটা বড় একটা সিকোয়েন্স উনি দিয়েছিলেন। আর সেই সময় না বেশ মুখস্থ ছিল। আর তারপরে যা হয়, অব্যবহারে তো বুদ্ধি ভোঁতা হয়ে যায়, তো মানে সে তাই হয়েছে আর কি, বুদ্ধি ভোঁতা হয়ে গেছে যার জন্য ভুলে গেছে। তো যাই হোক, এই সিকোয়েন্সটা আশা রাখি যে আমার মতো সকলেরই মনে আছে, গৌড়পাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য আর পদ্মপাদাচার্য। আচ্ছা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কিন্তু আমার প্রাপ্য, এটা আমি মনে রাখি বা মনে করি। শঙ্করাচার্য গুরু তাহলে এখানে দাঁড়াচ্ছে কিন্তু গোবিন্দপাদ। আর আজকের উম আহ, আচ্ছা, এই গৌড়পাদ, সরি গোবিন্দপাদ বা হচ্ছে গোবিন্দ আচার্য বা গোবিন্দাচার্য, ঠিক আছে, এরকমও কিন্তু বলা হয়। হ্যাঁ, আজকে কিন্তু এই অবধিই থাকলো। আহ, তোমাদের যদি এই এটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ তারাও পাশ করুক, তাদের সাথেও শেয়ার করো। ধন্যবাদ জানাই তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, শেয়ার করেছো এজন্য। প্রেজেন্টার আমি। আশা রাখছি তোমাদের সকলের পরীক্ষা খুবই ভালো হবে, কারণ তোমরা সকলে ভীষণভাবে পরিশ্রম করছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই, অর্থাৎ নেক্সট ডে। এই ভিডিওটি এত দেখবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই।